আমার একটা এডুকেশনাল চ্যানেল ইকোনমিক সিম্পলিফাইড আছে ইউটিউবে, তোমরা সকলেই অনেকে জানো। এই চ্যানেলটা মূলত ছাত্রছাত্রীদের জন্য তৈরি, অর্থাৎ এখানে অর্থনীতি বা ইকোনমিক্সের বিভিন্ন টপিকস নিয়ে আমি আলোচনা করি বোঝার সুবিধার্থে। আর ইকোনমিক্স মানেই কিন্তু বাজেট, আর বাজেটটা তোমাদেরকে একটু জানতে হবে। তাই এই চ্যানেলে তোমাদের কাছে আসলাম বাজেট সম্বন্ধে, এই যেটা দুদিন আগে ফিনান্স মিনিস্টার পেশ করলেন সেই সম্বন্ধে কিছু আলোকপাত করতে। তোমাদেরকে প্রথমেই জানতে হবে বাজেট জিনিসটা কি। বাজেট হলো সরকারের সম্ভাব্য আয় ও ব্যয়ের একটা তালিকা আকারে প্রকাশ করা। এখন সরকারের আয় মানে বিভিন্ন ট্যাক্সেশন থেকে ইনকাম, আর সরকারের ব্যয় মানে কোন কোন খাতে সে ব্যয় করছে। এখন কেন আমরা বাজেটটা দেখব, ছাত্রছাত্রী বলো, প্যারেন্টস বলো বা অল টুগেদার? কারণ এই বাজেটটা তৈরি হচ্ছে কিন্তু তোমার আমার সকলের করের টাকাকে একসঙ্গে সংগ্রহ করে তার ব্যয় বরাদ্দ করা। সুতরাং আমাদের প্রত্যেকেরই জানা উচিত তোমার আমার করের টাকায় সরকার কিভাবে ব্যয় করছে, কোন কোন খাতে ব্যয় করছে এবং ভারতের উন্নয়নের জন্য সঠিক পথে ব্যয় করছে কিনা। এই বাজেট বলতে গেলে এই 2026-27 যদি আমরা দেখি, তাতে দেখব আগের বাজেটেরই কিছুটা প্রতিফলন। কেন না, এনডিএ সরকারের লক্ষ্য যেটা, সেটা হচ্ছে আত্মনির্ভর ভারত, এবং এই যে গ্রোথ রেট তারা বিগত 12 বছর ধরে বিশ্বের দরবারে মোরাললেস 7% রেখেছে, আমাদের ভারতবর্ষের হয়েছে। এই 7%টাকে কী করে আরও বাড়ানো যায় বিশ্বের দরবারে, অর্থাৎ ভারত উন্নয়নের পথে কতটা দ্রুতগতিতে এগোতে পারে এবং পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন দ্রব্য বিদেশের বাজারে রপ্তানির মার্কেট তৈরি করতে পারে। ওই জন্য আত্মনির্ভর ভারত এবং মেড ইন ইন্ডিয়া এই দুটি হচ্ছে ভারতবর্ষের বাজেট বা ভারত এনডিএ সরকারের মূল চাবিকাঠি। এই চাবিকাঠিকে যদি বাস্তব রূপ দিতে হয়, এনডিএ সরকার বা সীতারামজি কি বলেছেন, 3টে উদ্দেশ্য বা কর্তব্যের কথা বলেছেন। 1 নম্বর কর্তব্য বলছেন কি না, ভারতের যে ইকোনমিক গ্রোথ রেট এটাকে ক্রমশ বাড়াতে হবে। 2 নম্বর জিনিস যেটা বলেছেন যে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা এটাকে বাস্তব রূপ দিতে হবে এবং সেটাকে এনশিওর করার জন্য স্টেট ওয়াইজ, সেক্টর ওয়াইজ এবং ফ্যামিলি ওয়াইজ এর বেনিফিট যাতে সবাই পেতে পারে তার বন্দোবস্ত করতে হবে। অর্থাৎ বিভিন্ন পলিসিকে এমনভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে ফ্রুটফুল রেজাল্টটা সবার মধ্যে বিতরণ করা যায়, যাতে বায়াসনেস থাকবে না যেন, এবং সেক্টর ওয়াইজ রিজনাল ইমব্যালেন্স যেন তৈরি না হয়। অর্থাৎ প্রত্যেকের তরে আমরা সবার তরে, অর্থাৎ এই এমন একটা ব্যবস্থা বা গ্রোথ রেট তৈরি করা একটা সম্ভাব্য তালিকার মাধ্যমে, ব্যয়ের মাধ্যমে, যাতে সবাই এর ফ্রুটফুল রেজাল্টটা পেতে পারে। এখন এটাকে যদি ফলপ্রসূ করতে হয় তাহলে ভারত সরকারকে কিছুটা সাপোর্টিং ইকোসিস্টেম তৈরি করতে হবে। এআই বা টেকনোলজির একটা সাহায্য নেওয়া হবে, ব্যাংকিং ফিন্যান্সের রিফর্ম করা হবে। যেটা প্রথম দরকার, উনি 6টা এরিয়াকে উনি সেগ্রিগেট করেছেন। কীরকম? যেখানে বায়োফার্মেসিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন এই বায়োফার্মেসির শক্তি এটা কি? আমাদের নিজেদের দেশে এমন কিছু ওষুধ তৈরি করব যে ওষুধ ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড হবে এবং যার ফলে আমরা যারা ভারতবাসী তারা কিন্তু অতি সস্তায় মেডিসিনটা পাবো। এমনকি যেহেতু ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড আমরা ওষুধ তৈরি করতে পারবো, তাহলে বিদেশের বাজারে এক্সপোর্টেবল ইনকামটা কিন্তু আমি করতে পারবো। অর্থাৎ ভারত কিন্তু রপ্তানির মাধ্যমে ফরেন কারেন্সি আর্নের পর সুযোগ পেতে পারে। যদি আমি বাস্তব রূপ দিতে হয় তাহলে বিভিন্ন রিসার্চ সেন্টার করতে হবে। বিভিন্ন কোম্পানি যারা জায়গা করে, কলকারখানা করে মেডিসিন কোম্পানিগুলো তৈরি করতে চায়, তাদেরকে ভারত সরকার কিন্তু বিভিন্ন খাতে এই ব্যয়ের জন্য বরাদ্দ করেছে। এছাড়া আসে কি সেমিকন্ডাক্টর মিশন 2.0। সেমিকন্ডাক্টর মিশন 2.0 মানে মূলত সাধারণ ভাষায় চিপ তৈরি করা। অর্থাৎ আমরা বিশ্বের বাজারে এমন একটা চিপ তৈরি করতে চাইছি যেই চিপের মাধ্যমে কিন্তু বিভিন্ন ডিভাইসগুলো আমরা অ্যাক্টিভ করতে পারি। তাহলে কিন্তু আমাদেরকে
বিদেশের বাজার থেকে এই চিপ সংগ্রহ করে ইম্পোর্ট করে আমাদেরকে চালাতে হবে না। আমরা যদি এই চিপটা নিজের দেশেই তৈরি করতে পারি, আমরা অনেক সহজলভ্যতার মাধ্যমে নিজেরা ব্যবহার করব এবং যেহেতু একটা স্ট্যান্ডার্ডাইজড ওয়ার্ল্ড ক্লাস চিপ তৈরি করার পদ্ধতিতে আমরা নিজেদেরকে নিয়োগ করব, তাহলে আমরা এই চিপও কিন্তু বিদেশের বাজারে এক্সপোর্ট করতে পারি। এতে কিন্তু এমপ্লয়মেন্টও বাড়ছে। এই যে অনেকে বলছে না এমপ্লয়মেন্টের কোথায়, আচ্ছা এই সবগুলোই কিন্তু এমপ্লয়মেন্টের সঙ্গে জড়িত। কারণ এই যে বললাম আগের ঘটনাগুলো যেগুলো ভারত সরকার চাইছে, সেখানে কিন্তু তুমি আমি সকলেই কাজ পাবো, অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এছাড়া যেটা রেয়ার মিনারেল, এটাকে সার্চ করবে, অর্থাৎ ভারতের যারা বৈজ্ঞানিক তারা বিভিন্ন এরিয়াতে যাবে, কোথায় এই রেয়ার মিনারেল পাওয়া যায় সেগুলোকে উত্তোলন করবে। এটা তো প্রচুর পয়সা লাগবে এবং ব্যয় সাপেক্ষ। ভারত সরকার কিন্তু এখানে কার্পণ্য করেনি, তার কারণ এটাকে যদি আমি এগিয়ে নিতে পারি, ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে অনেক বেশি কংক্রিট জায়গা তৈরি করতে পারবে এবং উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা এই বিভিন্ন সেক্টরে কিন্তু রিসার্চ এবং মাইনিং করিডর তৈরি করবে। বোঝা গেল? তার মানে একটা বিশাল প্রজেক্ট কিন্তু করতে চলেছে ভারত সরকার। এবার আসি টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা। এই বস্ত্র শিল্পকে অগ্রগতির জন্য বিভিন্ন প্রকল্প ভারত সরকার ঘোষণা করেছে, যেমন ন্যাশনাল ফাইবার স্কিম, যেমন ন্যাশনাল হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট স্কিম এবং সামাত 2.0। এই যে ফাইবার বলছি, অর্থাৎ গবেষণাগারে বৈজ্ঞানিকরা এমনভাবে ফাইবার তৈরি করবে যে ফাইবার অতি সূক্ষ্ম, অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে, কোয়ালিটেটিভ হবে, যাতে বস্ত্রশিল্পের যে কোয়ালিটি বা গুণগত মান, সেই গুণগত মান সস্তায় আমরা তৈরি করতে পারবো, যা বিদেশের বাজারে কিন্তু রপ্তানির বাজারকে প্রভাবিত করতে পারবে এবং সেক্ষেত্রে ভারত সরকার আবার কিন্তু এক্সপোর্টের মাধ্যমে একটা ফরেন কারেন্সি আর্ন করতে পারবে। এবার আসি স্পোর্ট আইটেম। এই স্পোর্টস আইটেমের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু অনুদান বা বিশেষ কিছু ট্যাক্সেসের ছাড় দিয়েছে, যাতে খেলাধুলার জগৎকে একটু বেশি শক্তিশালী করা যায়। বা আমি যেটা বেশি আলোচনা করব সেটা হচ্ছে গ্রামের মধ্যে বা এরিয়া বেসিস ক্লাস্টার শিল্পকে গুরুত্ব দেওয়া। এটা কি? গ্রামীণ ক্লাস্টার শিল্প, অর্থাৎ এটা কিন্তু আমাদের ছিল, আমরা কিন্তু হারিয়ে ফেলেছি। কীরকম না, এক একটা গ্রাম বা এক একটা এরিয়া বিশেষ কোনো দ্রব্য উৎপাদনে বিশেষ পারদর্শী, যেমন তাঁত শিল্প। এখন কিন্তু আগেকার যে তাঁত শিল্প, তার যে বংশ পরম্পরা, সেই তাঁত শিল্প কিন্তু আমরা দেখতে পাই না। কেন? কারণ তাঁত শিল্প তাদের যে বংশধর মানে উত্তরসূরি, তারা হয়তো করতে চাইছে না, হয়তো লসে রান করছে। হ্যাঁ, তো এই যে তাঁত শিল্প মানে গ্রাম ভিত্তিক বা এরিয়া ভিত্তিক, এগুলোকে এরকম 200টা ইন্ডাস্ট্রি ভারত সরকার চিহ্নিত করেছে। তার জন্য কি করবে? সরকার বিভিন্ন ফান্ডিং করবে। ফান্ডিংটা কেমন? ফান্ডিংটা হচ্ছে তারা ঘরে ঘরে গিয়ে দেখবে যে যেখানে যে দ্রব্য উৎপাদনে বিশেষ পারদর্শী তাদের কোথায় কি সমস্যা। ভারত সরকার হয়তো কিছু অনুদান দেবে, ভারত সরকার কিছু ব্যাংকের মাধ্যমে কম কিস্তিতে সেখানে যাতে সে তাঁত শিল্পের ক্ষেত্রে যন্ত্র কিনতে পারে। অর্থাৎ এই রকম 200টা ইন্ডাস্ট্রিকে তারা সেন্ট্রালাইজ করেছে বিভিন্ন ক্লাস্টার শিল্পের মাধ্যমে। ভারত সরকারের এই গুরুত্ব আমরা কিন্তু বাজেটের মধ্যে প্রতিফলিত হতে দেখেছি। এবার আসি এমএসএমই। এই এমএসএমইকে সাহায্য করার জন্য নতুন একটা ওয়ার্ড বা শব্দ কর্পোরেট মিত্র তৈরি করেছে ভারত সরকার। কর্পোরেট মিত্র মানে বিভিন্ন সরকারি কর্মী যারা অনেক বেশি টেকনোলজিক্যালি অ্যাডভান্স, প্রশিক্ষণপ্রাপ্ত, তারা এই কর্পোরেট বন্ধু মানে কর্পোরেট মিত্র হিসাবে আসবে। কীরকম না, তাদের মূল কাজ ব্যবসাকে অগ্রগতি করার জন্য। আমরা ব্যবসাকে অ্যাভয়েড করি, চাকরিকে বেশি গুরুত্ব দিই। তাই ব্যবসা করতে গেলে পরে আমাদের মাথায় বিভিন্ন চিন্তা আসে, কিভাবে করব, বিভিন্ন কাগজপত্র কিভাবে তৈরি করব, কিভাবে নো অবজেকশন এনওসি সার্টিফিকেট তৈরি করব, ইত্যাদি ইত্যাদি। তার ফলে ব্যবসা করার উৎসাহ কিন্তু আমরা হারিয়ে ফেলি। এই কর্পোরেট বন্ধুর মূল কাজই থাকবে একটা ব্যবসাকে প্রতিস্থাপন করার জন্য, একটা ব্যবসাকে স্থাপন করার জন্য, চালু করার জন্য যে বিভিন্ন কাগজপত্র দরকার হয়, সেই কাগজপত্র তাদের বাড়ি গিয়ে সুলভে ইন দ্য সেন্স অনেক সহজ সুলভভাবে তৈরি করে দেওয়া, যাতে যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর ক্ষেত্রে প্রতিবন্ধকতার যেন কাগজপত্রের জায়গা থেকে তৈরি না হয়, তারা যেন ব্যবসা করছে উৎসাহী হয়, যার ফলে একটা আত্মনির্ভর ভারতের চাবিকাঠির তৈরি হতে পারে। ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ভারত সরকার এখানে ক্যাপিটাল ইনভেস্ট করবে কোথায়? না সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য।
যে কোনো আমরা জানি, আমরা ইকোনমিক্সে তোমরা পড়েছো যে ইকোনমিক মানে এক্সপানশন ঘটে, সামাজিক যে মূলধন, এই সোশ্যাল ক্যাপিটাল, এটা কিন্তু বিশাল কাজ করে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন সড়ক ব্যবস্থা, যেগুলো স্থায়ী সম্পদ সরকারের, তাহলে আমাদের দেশে যে স্থায়ী সম্পদ সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, এটাকে ডেভেলপ করার জন্য ভারত সরকার কিন্তু অনেকখানি টাকাই এখানে বরাদ্দ করেছে এই স্থায়ী মূলধন তৈরি করার ক্ষেত্রে। এখানেও কিন্তু একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি থেকে যাচ্ছে, কারণ যে শিল্প বা যে সমস্ত সড়ক পথ, যে সেতু বা বিভিন্ন জায়গায় যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে, তুমি আমি তো করব। অর্থাৎ জবলেস কিন্তু আমার এই বাজেটটা হয়নি, হয়তো ডিরেক্ট হয়নি, বাট ইনডিরেক্ট ওয়েতে কিন্তু একটা জব ক্রিয়েশন অবশ্যই এখানে প্রতিফলিত হয়েছে। এবার আসি ফ্রেট করিডর কানেকশন। আচ্ছা, ফ্রেট করিডরটা কি? তবে অর্থনীতি পড়তে গেলে এটাও কিন্তু শিখতে হবে। আমরা দেখেছি রেলে করে বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন কর্নার থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় রেলের মাধ্যমে পণ্য পরিবহন হয়। এবার যদি নর্মাল যে ট্র্যাকিং সিস্টেম, অর্থাৎ যেখানে আমরা যাত্রী পরিবহন হই, সেই মাধ্যমে যদি আমার একটা মালগাড়ি যায়, তাহলে তোমরাও যখন ট্রেনে চড়বে দেখেছো মালগাড়িটাকে থামিয়ে রেখে প্যাসেঞ্জার ট্রেনটাকে আগে পাস করায়। এবার এই মালগাড়ির মধ্যে যদি কোনো পচনশীল দ্রব্য হয়, সেখানে কিন্তু ডিটেনশন হয়ে গেল, অর্থাৎ সেই পচনশীল দ্রব্যের যে ক্ষয়ক্ষতি হলো, তাহলে সরকারে কিন্তু প্রচুর টাকা, বা চাষিদের যে যারা এটাকে পাঠাচ্ছে বিক্রির জন্য বিভিন্ন ডেস্টিনেশনে, তাদের কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই ভারত সরকার কী করলো, দুখানা অলরেডি এরকম ফ্রেট করিডর তৈরি করেছে, একটা ইস্ট থেকে ওয়েস্ট আর একটা ইস্ট থেকে ইস্ট থেকে। একটা হচ্ছে তোমার ডানকুনি থেকে তোমার যে সুরাট, এটা কিন্তু নতুনভাবে তৈরি হলো। অর্থাৎ আগে কি ছিল, আগে ছিল নর্থ থেকে ইস্ট মানে ডানকুনি, আর নর্থ থেকে ওয়েস্ট মানে সুরাট। এখন কি হলো, এখন কিন্তু ডানকুনি থেকে সুরাট পর্যন্ত এই কানেক্টিভিটিটা করে দেওয়া হলো। তার মানে এইখানে এই যে রেলপথটা তৈরি হলো স্পেসিফাইড, এই স্পেসিফাইড রেলপথে কোনো যাত্রী পরিবহন হবে না। অর্থাৎ ফ্রেট এবেল আইটেম যেগুলো তোমার এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে, কেবলমাত্র মালগাড়িরাই কিন্তু পরিবহন এখানে করতে পারবে। এতে কিন্তু অনেক বেশি সময়ের সাশ্রয় হবে, এবং যারা চাষি তারা কিন্তু, বা যারা বিভিন্ন রকম প্রোডাকশান করছে অন্যান্য গুডসরা, এর ফলে যে পণ্যগুলো, সেই পণ্যগুলো কিন্তু সঠিক ডেস্টিনেশনে সস্তায় অনেক দ্রুততার সঙ্গে পৌঁছে যেতে পারবে। তাহলে অনেকখানি কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট পেতে পারি। এছাড়া নতুন একটা প্রকল্প কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে। দুটো জাহাজ কোম্পানি কিন্তু তৈরির জন্য প্রস্তাবনা রাখা হয়েছে, একটা বারাণসীতে আর একটা পাটনা। তোমাদের অনেককে আমি বুঝিয়েছিলাম যে যখন কোনো শিল্প তৈরি হয় তখন দুটো এফেক্ট হয়, একটাকে বলে ফরওয়ার্ড লিঙ্কেজ এফেক্ট আর একটা বলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এফেক্ট, যার ফলে কোনো একটা শিল্প যেখানে তৈরি হবে তার সম্মুখবর্তী এবং পশ্চাৎমুখী অন্যান্য যারা সরবরাহকারী শিল্প, তাদেরও কিন্তু এক্সপানশন হবে। অর্থাৎ একটা গ্রোথের ঢেউ কিন্তু ইকোনমির মধ্যে চলে আসবে, যেখানে এমপ্লয়মেন্ট জেনারেট করবে এবং পাশাপাশি গ্রোথটাও কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নকে সাহায্য করবে। এইবার যেখানে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কার্বন। কি না, কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন অ্যান্ড স্টোরেজ। এটা কিন্তু পরিবেশ দূষণকে ভীষণভাবে সাহায্য করবে। আজকে তোমরা জানো যে ভারত সরকার কেন, ভারতবর্ষ কেন, পৃথিবীর সমস্ত দেশের একটাই উদ্দেশ্য, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন সাচ এ ওয়ে টু মিনিমাইজ দ্য পলিউশন। অর্থাৎ আমরা প্রকৃতিকে ব্যবহার করে প্রত্যেকে কে কার আগে যাবে, এই প্রতিযোগিতার মাধ্যমে ড্রাস্টিক্যালি আমরা কিন্তু এনভায়রনমেন্টকে ব্যবহার করছি, যার ফলে এই এনভায়রনমেন্টকে ড্রাস্টিক্যালি ব্যবহার করার ফলে আমাদের যে পরবর্তী প্রজন্ম, তাদেরকে জন্য কিন্তু কিছু রেখে যেতে পারছি না। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দেওয়া হয়েছে সারা বিশ্বব্যাপী, এবং পাশাপাশি পরিবেশ দূষণকে রোধ করার জন্য আমরা সংঘবদ্ধ হয়েছি সমস্ত দেশ। তাহলে ভারত সরকারও কিন্তু সেখানে একটা ওথ বা শপথ নিয়েছে, নেট জিরো কার্বন। অর্থাৎ এই জায়গাটাকে আমরা কতখানি মিনিমাইজ করতে পারবো, যদি এই কার্বন তো অবশ্যই বেরোবে, কিন্তু এই কার্বন বেরোলে পরে সেটাকে আবার স্টোরেজ সিস্টেম করা এবং সেটাকে আবার রিভ্যালুয়েট করা, অর্থাৎ সেগুলোকে আবার কন্ট্রোল করা, এটা কিন্তু একটা বিশাল কাজ করবে পরিবেশ দূষণকে রোধ করার জন্য, যেটা ভারতবর্ষ কিন্তু অনেকখানি অন্যান্য দেশের তুলনায় এগিয়ে আছে। এই বাজেটে কিন্তু আমরা 7খানা বুলেট ট্রেন পেয়েছি। এই 7খানা বুলেট ট্রেন মানে যোগাযোগ ব্যবস্থার উপর বেশ কিছুটা গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কম সময়
অনেক স্বাচ্ছন্দ্যে পৌঁছে যাওয়া যায়। বিশেষ করে এই উত্তরবঙ্গে যারা বাস করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা, তারা কিন্তু শিলিগুড়ি থেকে বারাণসী অবধি যে তীর্থভ্রমণ এবং অন্যান্য জায়গায় যাওয়ার যে পরিকল্পনা তারা করেছে, তাদের কিন্তু একটা বাস্তব রূপ দিতে পারে। অর্থাৎ তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে, আনন্দিত। তার জন্য তারা অনেকে এরকম বক্তব্য রেখেছে, এইগুলো পাস হওয়ার জন্য বা প্রজেক্টটা যেহেতু শুরু করেছে সরকার, এটা শুনেই তারা আনন্দে আত্মহারা। এইবার আসি 2047 সালকে টার্গেটেড ইয়ার ধরে এনডিএ সরকার বর্তমানে যে স্লোগান তুলেছে বিকশিত ভারত, এই বিকশিত ভারতকে প্রজেক্ট করার জন্য যে ডিফারেন্ট টাইপ অফ পলিসি গ্রহণ করেছে, তার মধ্যে অন্যতম একটা প্রজেক্ট হচ্ছে ভারতবর্ষের যে ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস, সেটাকে রিফর্ম করবে। যদিও এখানে বিভিন্ন কমিটি তৈরির কথা বলেছে, কিন্তু কেমনভাবে তারা কাজ করবে, কারা কারা থাকবে, সেই সম্বন্ধে কিন্তু বিশেষ কিছু আলোকপাত করেনি। কিন্তু এবার যেটা আমরা আলোচনা করব, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, 2047 সালে ভারতবর্ষ সার্ভিস সেক্টরে সারা বিশ্বের দরবারে লিডিং সেক্টর হিসাবে যাতে কাজ করে, তার জন্য বিভিন্ন এআই টেকনোলজির ব্যবস্থা করা হয়েছে, যাতে যুব শক্তি এআই টেকনোলজির সাথে প্রশিক্ষণ নিয়ে এখানে আজ থেকে 10 বছর হোক, 5 বছর হোক, তারপরে কিন্তু চাকুরির জায়গাটা তারা পেতে পারে। অর্থাৎ ওই যে বললাম প্রথমেই, যুব শক্তি চালিত বাজেট, যুব শক্তিকে উৎসাহ দেওয়ার জন্য বাজেট, যুব শক্তিকে কর্মপ্রাপ্তির জন্য এই বাজেট। হয়তো সেটা সময় সাপেক্ষ, বাট মূল চাবিকাঠি কিন্তু যুব শক্তি। এইবার যেখানে আসি, সেটা মূল আলোচনা, আয়ুর্বেদিক ক্ষেত্রেও কিন্তু ভারত সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। অর্থাৎ আগে যে টাকাটা তারা ঘোষণা করেছিল, তার থেকে কিন্তু 20% বেশি টাকা এই আয়ুর্বেদিক চিকিৎসায় কিন্তু ভারত সরকার ব্যয়ের প্রস্তাব রেখেছে। তোমরা জানো ভারতের আয়ুর্বেদিক কিন্তু অনেক পুরনো, যেটা আমরা ভুলতে বসেছি, আমরা হারিয়ে ফেলেছি। সেই আয়ুর্বেদিক প্রচেষ্টা, চিকিৎসার প্রচেষ্টাকে আরও গুরুত্বপূর্ণ জায়গায় আনতে ভারত সরকার কিন্তু বদ্ধপরিকর, এবং 20% আগের থেকে বেশি টাকা এখানে কিন্তু বরাদ্দ তারা ঘোষণা করেছে। এছাড়া আসো মেডিকেল ভ্যালু ট্যুরিস্ট হাব, সেটা কি? আমরা দেখো বিভিন্ন ক্ষেত্রে আমাদের শারীরিক চিকিৎসার জন্য, ফুল বডি চেকআপের জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই। যদি উদাহরণ হিসাবে নিতে পারো, দেখবে ম্যাড্রাস মানে চেন্নাই, যার চেন্নাইতে কিন্তু আমরা অনেকেই এই ট্রিটমেন্টের জন্য গিয়ে থাকি। পশ্চিমবঙ্গের কলকাতা ছেড়ে কিন্তু বিভিন্ন জায়গায় যাই, বিশেষত চেন্নাইতে। যদি তুমি খরচের জায়গায় আসো, তাহলে কিন্তু যাতায়াতের খরচটাই ম্যাক্সিমাম, অর্থাৎ ট্রিটমেন্টের জন্য যে খরচ, সেটা কিন্তু খুব একটা বেশি নয়। তাহলে বিভিন্নভাবে ওখানে যাওয়া, ফুল বডি চেক আপ করা, ওখানে একটু সময় নিয়ে বিভিন্ন জায়গায় পর্যটনগুলো, শিল্পগুলোকে দেখে নেওয়া, একটু ঘুরে বেড়ানো, একটু নতুন স্বাদ আনা, এইভাবে কিন্তু একটা প্রজেক্ট তৈরি করে ব্যক্তিগতভাবে প্রত্যেকেই। এইরকম ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষ যেটা সিদ্ধান্ত নিয়েছে, সমগ্র দেশে এরকম 5খানা জায়গা তৈরি করবে, যেখানে এই মেডিকেল এই ট্যুরিস্ট হাবটা তৈরি করবে, যেখানে কম পয়সায় আমরা এই চেক আপটা করতে পারবো, এবং একটা আলট্রা মডেল ফেসিলিটি, ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি দেবে, যেখানে ফরেনারকেও কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে। তার মূল উদ্দেশ্য কি? বিভিন্ন ফরেনার এখানে এসে ভারতবর্ষের এই 5টা হাবে গিয়ে তাদের শারীরিক চিকিৎসা করতে পারবে, এবং পাশাপাশি যখন বিদেশ থেকে আসছে, ভারতবর্ষের যে বিভিন্ন পর্যটনের জায়গা, সেগুলো তারা ঘুরে দেখতে পারবে। আমাদের বিভিন্ন জায়গায় এই ফরেন কারেন্সি কিন্তু আর্নের সুযোগ হতে পারে। এবার আসি সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, যেহেতু আমার একটা এডুকেশনাল চ্যানেল আছে ইকোনমিক্স সিম্পলিফাইড, তাই এতে আমি কিন্তু সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি। সেটা কি? তোমরা যারা ইউটিউব দেখো, যারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক চালনা করো, ইনস্টাগ্রাম চালনা করো, তারা দেখবে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন লোক, তারা বিভিন্ন রকম টপিকস নিয়ে আলোচনা করছে, বিভিন্ন রিল তৈরি করছে, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েট করছে। এই কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ নিতে হয়, অর্থাৎ কিভাবে শুটিং করা হবে, কি করে সেটাকে এডিট করা হয়, এই সম্পূর্ণটাই কিন্তু একটা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তাই ভারত সরকার 15,000 স্কুলে এবং 500টা কলেজে এই কন্টেন্ট মেকিংয়ের ট্রেনিং দেবে, অর্থাৎ হয়তো কোর্স চালু করবে। এই কোর্স চালুর মাধ্যমে এখানে তার মানে কি? তার মানে বিভিন্ন যারা যুব শক্তি, তারা কিন্তু এটাকেও একটা প্রফেশন হিসাবে পেতে পারে। তাই এটা বিশাল ব্যাপার। আমি তো খুব আনন্দ পেয়েছি, তার কারণ কন্টেন্ট মেকিং আজকের যুগে সোশ্যাল মিডিয়াকে ভীষণভাবে গুরুত্ব
আমরা দিয়ে থাকি। এই গুরুত্বকে ভারত সরকারও কিন্তু দিল, যার পরিব্যাপ্তি বা যার পরিসংখ্যান বলছে যেখানে কিন্তু অনেক কোটি টাকা, মানে 1200 কোটি মতো এই টাকাটা কিন্তু তারা ইনভেস্ট করবে বিভিন্ন কন্টেন্ট মেকারের ক্ষেত্রে। এবার আসি একটু ঘোরাঘুরির জায়গা, ট্যুরিস্ট স্পট। আমরা অনেকেই ঘুরতে ভালোবাসি। আমরা ধরো পশ্চিমবঙ্গে থাকি, হয়তো সাউথের কোনো একটা জায়গায় ঘুরতে গেছি এবং একটু হেরিটেজ, তাহলে এই হেরিটেজ সাইটটা যখন ঘুরতে যাব তার ঐতিহাসিক কাহিনী কিন্তু আমাদের জানা নেই। তাহলে এখানে পথ দেখাবে কে? গাইড। অর্থাৎ যে গাইড হিসাবে কাজ করবে সে কিন্তু আমাদের পথ দেখাবে, বিভিন্ন ঐতিহাসিক স্থানের মাহাত্ম্য বোঝাবে। এবার ভারত সরকার কিন্তু নিজেই এই স্টেপটা গ্রহণ করলো। প্রায় 10,000 লোককে তারা ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন যে সাইট, ভারতবর্ষের যে বিভিন্ন যে পর্যটনের জায়গা, সেখানে তারা গাইড হিসাবে কাজ করবে এবং গাইড হিসাবে কাজ করার ফলে তাদের একটা এমপ্লয়মেন্ট জেনারেট হবে। পাশাপাশি যারা ফরেনার বিদেশ থেকে এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরতে আসে তাদেরকেও কিন্তু এইখানে তারা গাইডটা সাহায্য করবে এবং যার ফলে আবার সেই ফরেন কারেন্সি আর্নিংয়ের একটা ভারত সরকার পথ তৈরি করলো। খেলো ইন্ডিয়া মিশন, যদিও অনেকবার শুনেছি আমরা এটা, কিন্তু এর জন্য কিন্তু আমরাই দায়ী। কীরকম? খেলো ইন্ডিয়া মিশন বলছে বাচ্চারা যারা আমরা পড়াশোনা করতে অভ্যস্ত, অভিভাবকরা, বিশেষত আমরা কি বলি যে এখন পড়াশোনা করো, খেলতে হবে না। কিন্তু না, পড়াশোনার পাশে পাশে খেলতেও হবে, সেটা স্বামী বিবেকানন্দ বলে গেছে। তোমার যদি শারীরিক অবস্থা ভগবান না করুক সুস্থ না থাকে, তাহলে সেই চাকরির গুরুত্বই থাকে না। সুতরাং এটাকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা ভারত সরকার এবং পাশাপাশি অভিভাবকরাও কিন্তু খেলাধুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ বাচ্চাদের শেখাতে হবে নেটে না খেলে আসলে মাঠে খেলো। এই যে মাঠে খেয়ে ঘাম জড়াবে, এতে কি হবে? ব্রেন ঠিক থাকবে, শারীরিক গঠন তৈরি হবে এবং পাশাপাশি অনেক দুস্থ, মানে অনেক বাজে চিন্তা থেকে কিন্তু যুব সমাজ বেরিয়ে আসতে পারবে এবং সেই জায়গাটাকে নিজেকে তৈরি করতে পারবে এবং পাশাপাশি আমাদের হেলথ স্ট্রাকচারটাও কিন্তু গঠন করা যাবে। এইবার যেটা আলোচনা করব, যেটা এখানে বাজেটে ঘোষণা করা হয়েছে, কাজু, নারকেল ইত্যাদি বিশেষ কিছু স্পেসিফাইড ফসল, সেখানে যারা চাষি এই সমস্ত কাজে যুক্ত তাদেরকে কিন্তু বিশেষ সুবিধা প্রদান করাবে। যদিও আমার কাছে কিন্তু এই ব্যাপারটা খুব একটা গ্রহণযোগ্যতা আসেনি, কারণ আমার মনে হয় সরকারের উচিত ছিল শুধুই 5-6টা স্পেসিফাইড কমোডিটির উপর ফোকাস না করে সমগ্র এগ্রিকালচারাল ব্যাপারটার উপর কিন্তু ফোকাস করা উচিত ছিল। কারণ আমাদের এগ্রিকালচার ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। অর্থাৎ আজকে যদি এগ্রিকালচারাল ফুডস বা এগ্রিকালচারাল যে অ্যাক্টিভিটি এগুলো যদি কমে যায়, তাহলে কিন্তু আজকে আমরা বুঝতে পারবো না, আজ থেকে 5-7 বছর পরে ভারতবর্ষে কিন্তু খাদ্যাভাব দেখা দেবে, যার ফলে ফরেন ডিপেন্ডেন্সি আসবে এবং ভারতবর্ষের বিওপিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। সুতরাং আজ থেকেই আমাদের উচিত, এইখানে ভারত সরকারও উচিত ছিল সমগ্র কৃষজ সম্পদের উপর, মানে কৃষিকার্যের উপর একটা বিশেষ ফোকাস তৈরি করা। সেটা কিন্তু আমার মনে হয় আগামী বাজেটে আমরা দেখতে পাবো। এবার আসি বাজেটের বি পার্টে। এখানে যেটা বলা হয়েছে টিসিএসের ট্যাক্সের, মানে টিসিএসের পরিমাণটা 5% থেকে 2% করা হয়েছে। টিসিএসটা কি? টিসিএস মানে হচ্ছে যারা আমরা ভারতীয়রা বিদেশে ঘুরতে যাই, যারা ভারতীয়রা বিদেশে ট্রিটমেন্ট নিতে যাই, আমরা যারা স্টুডেন্টরা বিদেশে পড়তে যাই, তাদেরকে ভারত সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, দ্যাট ইজ টিসিএস। এটা আগে ছিল 5%, সেটা কমিয়ে এখন 2% করায় যারা এই সমস্ত অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত তাদের কিছুটা হলেও অর্থের বোঝা কমলো, এর থেকে তারা নিজেরা কিছুটা স্বস্তি পেল। এছাড়া যেটা সবচেয়ে বড় বলার কথা, যেটা হচ্ছে এখানে যে বিদেশে কোনো যদি কারোর অ্যাসেট থাকে, আবার বলছি বিদেশে যদি কোনো ভারতীয় অ্যাসেট থাকে, মানে আমার একটা লন্ডনে বাড়ি আছে, এবার আমি ভারত সরকারকে অবশ্যই ঘোষণা করতে হবে যে আমার লন্ডনে একটি বাড়ি আছে, তাহলে সেই লন্ডনের বাড়িটা অ্যাসেসমেন্ট করবে ভারত সরকার, কোন জায়গায় আছে, কি তার মূল্য, তার উপর কিন্তু আমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। এবার আমি চুপি চুপি কী করলাম, আমি ভারত সরকারকে জানালাম না আমার লন্ডনে একটি বাড়ি আছে, এবং পরবর্তী সময় যদি দেখা যায় আমি ধরা পড়ে গেছি যে আমার লন্ডনে একটি বাড়ি আছে যেটা আমি ভারত সরকারকে জানাইনি, সেক্ষেত্রে কিন্তু সরকার যা করবে
যেটা নিজেরাই বুঝতে পারছো বিভিন্ন বিপদের আমি সম্মুখীন হতে পারি। এবার আসি, এই যে যারা ক্লাউড সার্ভিসটা প্রোভাইড করে তাদেরকে কিন্তু ভারত সরকার সাদর অভ্যর্থনা জানিয়েছে, কারণ ওই একটাই উদ্দেশ্য 2047 সালকে বিকশিত ভারত তৈরি করা। এটা কি করবে না, ভারত সরকার বলছে বিভিন্ন যারা ক্লাউড সার্ভিস দিচ্ছে তারা ভারতে এসে ব্যবসা করুক, মানে তাদের ডেটা সেন্টারটাকে এখানে তৈরি করুক। এতে ফলটা কি হবে? এতে ফল হবে আমরা যারা ভারতীয় আছি তারা কিন্তু টেকনিক্যালি হোক বা ডিরেক্ট হোক বা ইনডিরেক্ট হইতে কিন্তু জব অপরচুনিটিটা পাচ্ছি। তাদেরকে বলা হলো তোমরা যদি ভারতবর্ষের যে কোনো জায়গায় এই ডেটা সেন্টারিং হাব তৈরি করো তাহলে সেক্ষেত্রে 2047 সাল অবধি তোমাদেরকে ট্যাক্স ফ্রি করে দেওয়া হলো, অর্থাৎ তোমাদেরকে 2047 সাল অবধি ট্যাক্স দিতে হবে না। এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে বড় বড় কোম্পানিগুলোকে ট্যাক্স ছাড় দেওয়া হচ্ছে, এটা কি ঠিক হলো? হয়তো সোনার মুরগি, তাই মুরগিটাকে কেটে না ফেলে তার ডিমটা অবধি ওয়েট করা উচিত। অর্থাৎ 2047 সাল অবধি আমার তো নিয়োগ বৃদ্ধি হবেই, পাশাপাশি 2047 সালের পরে যখন সে এস্টাবলিশ হবে আর ছেড়ে যাওয়ার জায়গা নেই তখন কিন্তু আমরা ট্যাক্সটা আদায় করে নিতে পারবো। অর্থাৎ এটা কিন্তু একটা ভালো পরিকল্পনা ভারত সরকারের বাজেটের মাধ্যমে প্রস্তাব রেখেছে। এবার আসি সিভিল অ্যান্ড ডিফেন্স অ্যাভিয়েশন। বিভিন্নভাবে এই সিভিল অ্যান্ড অ্যাভিয়েশনের জায়গা থেকে আমরা ভারতবর্ষ বিভিন্ন করের ছাড় দিয়েছে যাতে আমরা নিজেরাই এই জায়গাটা তৈরি করতে পারি, যে বিভিন্ন যে সাধারণ যে ফ্লাইটগুলো সেই ফ্লাইটগুলো আমরা নিজেরাই তৈরি করব। এবার একটা ফ্লাইট তৈরি করতে যে সমস্ত পার্টস লাগে সেগুলো কিন্তু বিদেশ থেকে আমরা আমদানি করি। তাহলে যে সমস্ত ভারতীয় কোম্পানি এই সাধারণ ফ্লাইটটা তৈরি করতে চায় ভারতবর্ষের মধ্যেই, তাদেরকে যদি বিভিন্ন পার্টসকে ইম্পোর্ট করতে হয় সেখানে কিন্তু ভারত সরকার কিছুটা ট্যাক্স রিল্যাক্সেশন দিয়েছে এবং পাশাপাশি এই ট্যাক্সের পরিমাণ কমানোর জন্য তারাও অনেক কিন্তু বুস্ট আপ হবে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের ইম্পোর্টের জায়গা আমরা যখন নিজেরাই তৈরি করে নেব তখন কিন্তু সেই জায়গাটা আমরা আত্মনির্ভর হতে পারবো। সবচেয়ে বড় জায়গা ক্যান্সার নামক যে রোগ, সেখানে কিন্তু 17টি ওষুধের উপর কর ছাড়ের কথা বা করের পরিমাণ কমানোর কথা ভারত সরকার ঘোষণা করেছে। এতে জীবনদায়ী যে ওষুধ সেটা কিন্তু আমাদের কাছে সস্তা হয়ে যাবে এবং পাশাপাশি যেহেতু আমরা নিজেদের দেশেই ওষুধ তৈরি করতে চলেছি এবং এই ওষুধগুলো কিন্তু আমরা ক্যান্সারের ওষুধগুলো আমরা বিদেশেও কিন্তু রপ্তানি করতে পারবো। এটা কিন্তু খুব একটা সহজ কথা নয়, অনেকখানি ফেসিলিটি কিন্তু আমরা এখানে পেয়ে যেতে পারলাম। আমি বিশেষত যে স্টাডি করে দেখলাম তাতে কিন্তু মূল উদ্দেশ্য দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে, যেখানে এনডিএ সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। প্রথমটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এবং দ্বিতীয়টা হচ্ছে আত্মনির্ভর ভারত। এবং এই দুটোর উপর বেস করেই কিন্তু ভারতবর্ষ আগামী 2047 সাল অবধি পথ এগোবে এবং এটা একটা যেহেতু দীর্ঘকালীন ব্যাপার, স্বল্প সময় কিন্তু কোনো তাড়াতাড়িভাবে গ্রোথ পাওয়া যায় না। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ এ লং টার্ম ফেনোমেনন। সুতরাং আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং সমস্ত রাজ্যগুলো, কেন্দ্রশাসিত রাজ্যগুলোকে কেন্দ্রের সঙ্গে সহযোগিতার হাত বাড়াতে হবে যাতে একটা ভালো ভারতবর্ষ গড়তে পারি। তবে সবার শেষে একটা কথাই আমি বলি, এই সমস্ত বাজেট যেগুলো আমি পর্যালোচনা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সবটাই কিন্তু ডিপেন্ড করছে ইমপ্লিমেন্টেশন, ফোকাস। অর্থাৎ যদি কোনো প্রজেক্টকে ফোকাস না করতে পারি, প্রপারভাবে ইমপ্লিমেন্টেশন না করতে পারি, তাহলে সমস্ত ব্যাপারটাই কিন্তু জিরো হয়ে যাবে। অর্থাৎ আমরা যে সাকসেসের পেছনে দৌড়াচ্ছি সেই সাকসেসটা কিন্তু পাবো না। সেই একইভাবে বলতে হয়, ছোটোবেলায় আমরা রচনা পড়েছিলাম যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট আছে, তাই মাইনাস পয়েন্টকে অমিট করে আমরা কিন্তু প্লাস পয়েন্টটাকে আমাদের টার্গেটভাবে ধরে নিয়ে ভারতবর্ষকে আরও উন্নয়নের দিকে এগিয়ে যেতে সাহায্য করব। তাহলে আজকে আমি এই পর্যন্তই থাকি। আশা করি ইকোনমিক্স সিম্পলিফাইড চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের বক্তব্যটা ভালো থাকে, ভালো লাগে, তাহলে বন্ধুবান্ধবকে শেয়ার করো, লাইক করো এবং যদি কোনো কমেন্ট তোমাদের থাকে তোমরা আমাকে কিন্তু কমেন্ট করতে পারো, আমি তার উত্তর দেব। নমস্কার।